হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিনেমা টুইস্ট। আজকে আমি এক্সপ্লেইন করব 2023-এ রিলিজ হওয়া অ্যাকশন থ্রিলার মুভি ব্যালেরিনা। মুভিতে একজন ব্যালে ডান্সারকে অজ্ঞাত কেউ একজন রেপ করে ব্ল্যাকমেল করে, ফলে শেষ পর্যন্ত মেয়েটি আত্মহত্যা করতে বাধ্য হয়। আত্মহত্যা করার আগে মেয়েটি তার একমাত্র বন্ধুকে তার মৃত্যুর প্রতিশোধ নিতে বলে একটি চিঠি লিখে যায়। পরবর্তীতে তার বন্ধু কি পারে প্রতিশোধ নিতে, নাকি তাকেও শিকার হতে হয় একইভাবে, সেটাই জানবো এক্সপ্ল্যানেশনে। তো চলুন এক্সপ্ল্যানেশন শুরু করা যাক। মুভির শুরুতে দেখি একটি গ্রোসারি শপে শপকিপার বসে ফোন চালাচ্ছিল। তখন শপের মধ্যে দুজন লোক আসে। তারা মূলত শপে ডাকাতি করতে এসেছিল। লোক দুজন শপকিপারকে ভয় দেখিয়ে সব টাকা ব্যাগে নিয়ে নিচ্ছিল। এমন সময় সেখানে ওক জু আসে। সে শপে কেনাকাটা করে বিল পে করার জন্য আসে। বিল পে করার সময় ওক জু টাকা ভাঙতি চায়, কিন্তু সব টাকা ডাকাতেরা নিয়ে নেওয়ায় শপকিপার বলে তার কাছে ভাঙতি নেই। তখন ওকজু পাশে দাঁড়িয়ে থাকা ডাকাতদের একজনের ব্যাগ থেকে ভাঙতি টাকা নিজেই বের করে নেয়। এটা দেখে অপর ডাকাত ওকজুর গলায় ছুরি ধরে, কিন্তু ওকজু ট্রেন্ড এক্স বডিগার্ড হওয়ায় খুব সহজেই ছুরি মোকাবেলা করে ডাকাতদের সাথে ফাইট করে। ডাকাতদের পরাজিত করে ওকজু নিজের জিনিস নিয়ে সেখান থেকে চলে আসে। পরের দৃশ্যে আমরা ব্যালে ডান্সের স্টেজে কিছু মেয়েদের পারফরমেন্স করতে দেখি। সেখানে একটি মেয়েকে বেশ ঘাবড়ানো অবস্থায় দেখাচ্ছিল, যেন সে কিছু একটা দেখে ভীত। ভয়ে থাকার কারণে মেয়েটি ভালোভাবে পারফরমেন্স করতে পারছিল না। একসময় অ্যাক্সিডেন্টালি মেয়েটি পড়ে যায় পারফরমেন্সের মাঝে। মেয়েটি হচ্ছে মিনহি, ওকজুর বেস্ট ফ্রেন্ড। এরপর ওকজুকে দেখি সে ডিনার করে শুয়েছিল। এমন সময় মিনহি কল করে। তাদের মধ্যে অনেকদিন কথা হয়নি, কারণ মিনহি অনেক বিজি ছিল। এসব নিয়ে কথা হচ্ছিল। তারপর মিনহি ওকজু সেই রাতেই তার বাড়িতে যেতে বলে। ওকজু রাজি হয়ে তারপর বেরিয়ে পড়ে মিনহির বাড়ির উদ্দেশ্যে। অনেকদিন পর তাদের দেখা হবে, তাই ওকজু একটি বারের দোকান থেকে কিছু অ্যালকোহল নেয়। এরপর ওকজু মিনহির রুমের কাছে পৌঁছে নক করে অনেকক্ষণ। কোনো সাড়া শব্দ না পেয়ে ওকজু নিজেই আনলক পিন দিয়ে দরজা খুলে রুমের ভেতরে যায়। ভেতরে স্লো মিউজিক বাজছিল, কিন্তু কারোর কোনো সাড়া শব্দ ছিল না সেখানে। ওকজু প্রথমে মিউজিকটা অফ করে, তারপর বেডের ওপর একটি গিফট বক্স দেখতে পায়। বক্সটি খোলার পর বক্সের মধ্যে একজোড়া ব্যালে ডান্সের জুতা আর একটি চিঠি পায়। ছোট্ট চিরকুটে লেখা ছিল ওকজু যেন তার জন্য বদলা নেয়। তার নিচেই কিছু একটা নাম লেখা ছিল। সেটা কিসের নাম ওকজু তখনও জানত না। চিরকুটটা পড়ার পর ওকজুর সন্দেহ ও ভয় হয় মিনহির জন্য। তখন সে মিনহির নাম্বারে কল দেয়। কল দেওয়ার পর সে বুঝতে পারে ফোনটা এখানেই কোথাও বাজছে। ফোনের শব্দ ফলো করে ওকজু ওয়াশরুমের দিকে যায়। সেখানে কমোডের ওপর মিনহির ফোনটা দেখে, আর একটু এগিয়ে যেয়ে বাথটাবের মধ্যে মিনহির লাশ দেখতে পায়। পরের দৃশ্যে ওকজুকে ছাদের উপরে বসে থাকতে দেখি। ওকজু তখন মিনহির সাথে তার প্রথম পরিচয়ের কথা মনে করছিল। তাদের দেখা হয় একটি কেকের শপে। ওকজু একটি কেক কেনার জন্য শপে যায়, কিন্তু শপ তখন বন্ধ হয়ে যাচ্ছিল। মিনহি তখন ওই কেকের শপে কাজ করত। ওকজুকে দেখে সে সব বন্ধ না করে কেক দিতে রাজি হয়। কেক প্যাকেজিংয়ের সময় মিনহি জানতে পারে আজকে ওকজুর জন্মদিন, আর কেকটি সে নিজের জন্যই নিচ্ছে। তখন মিনহি বলে তারা আগে থেকেই পরিচিত, তারা একই স্কুলে একই ক্লাসে ছিল। ওকজু প্রথমে চিনতে না পারলেও মিনহি প্রথমেই চিনেছিল ওকজুর পৃথিবীতে কেউ নেই, তাই সে একাই তার জন্মদিন পালন করত। কিন্তু এবার সে মিনহির সাথে বসে জন্মদিন পালন করেছে। তাদের মধ্যে আরো অনেক কিছু নিয়েই কথা হয়। সেখান থেকেই তারা ভালো বন্ধু হয়ে ওঠে। এসব ভাবতে ভাবতে ওকজু চিরকুটটা দেখছিল। চিরকুটে কোনো এক শেপ চোয়ের নাম লেখা ছিল। এরপর ওকজু নিজের বাসায় গিয়ে গুগলে চিরকুটে লেখা নাম দিয়ে সার্চ করে। সে দেখে ওই নামে একটি খাবারের বিজনেস আছে, যারা অনলাইনে খাবার অর্ডার নেয়। ওকজু কিছু না ভেবে বন্ধুর মৃত্যু রহস্য উন্মোচনের জন্য সুশি অর্ডার দেয়। অপর পাশের লোক জানায় লেনদেন শুধুমাত্র বিটকয়েনের মাধ্যমে হয়। অর্ডার কনফার্ম করে ওকজু তার ও মিনহির কিছু ছবি দেখে অতীতে পার করা কিছু সুন্দর মুহূর্ত ভাবে। তখন মিনহির ফোন যেটা ওকজুর কাছে ছিল সেটাই ফোন আসে। ওকজু কল রিসিভ করে, কিন্তু কোনো কথা বলে না। অপর পাশের লোক মিনহি ভেবে অনেকটা খারাপভাবে ধমকায়, আর একটা ব্রিজের অ্যাড্রেস ও সময় বলে সেখানে যেতে বলে। ওকজু ব্রিজের কাছে সময় মতো যেয়ে লুকিয়ে বসে থাকে। সে দেখে গাড়িতে করে একটি লোক আসে। লোকটি ছিল চই। চই অন্য একটি লোককে খাবারের প্যাকেট দেয়। প্যাকেটটি নিয়ে সে কিছু দূর যেয়ে প্যাকেটের ভেতর থেকে কিছু একটা বের করে খাবারটা ডাস্টবিনে ফেলে দিয়ে চলে যায়। চই মিনহির নাম্বারে কল করতেই ফোনটা বেঁচে ওঠে। তখন ওকজু শিওর হয় যে এই লোকটাই কল করেছিল, কিন্তু ওকজু কলটা রিসিভ করে না। পরে লোকটি গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। ওকজু বাইক নিয়ে গাড়ির পিছু নেয়। গাড়িটি যেয়ে থামে একটি বাড়ির সামনে। ওকজু পেছন পেছন এসে বাড়িটি বাইরে থেকে দেখে যায়। পরের দিন সকালে চই গাড়ি নিয়ে কোথাও বেরিয়ে যায়।
তখনই দেখি অকজু বাড়ি থেকে কিছুটা দূরে বসে চোয়ের যাওয়ার অপেক্ষা করছিল। চই চলে যেতেই অকজু বাড়িটিতে যেয়ে লক খোলার চেষ্টা চালাতে থাকে। অকজু তার সাথে লক খোলার সব ধরনের সরঞ্জাম এনেছিল। অবশেষে লক খুলে সে বাড়ির মধ্যে প্রবেশ করে। আস্তে আস্তে সারা বাড়িতে কিছু একটা খুঁজতে থাকে। হঠাৎ করে একটি কাবার্ড দেখে অকজু। কাবার্ড খুলে একটু অবাক হয়। কাবার্ডের মধ্যে বিভিন্ন ধরনের সরঞ্জাম দেখতে পায় সে। তখন কাবার্ডের ড্রয়ার খুলে অনেকগুলো পেনড্রাইভ দেখতে পায়। প্রত্যেকটা পেনড্রাইভে একটি করে মেয়ের নাম লেখা ছিল। অকজু ভালো করে সবগুলো পেনড্রাইভ খেয়াল করতেই একটি পেনড্রাইভে দেখে ব্যালেরিনা লেখা। অকজু পেনড্রাইভটি নিজের মোবাইলে সেট করে একটি ভিডিও দেখে। ভিডিওটিতে মিনহি অচেতন অবস্থায় ছিল আর চই সেই সুযোগ নিয়ে মিনহিকে রেপ করে ভিডিও বানায়। তখন অকজু বুঝতে পারে মূলত এই ভিডিও নিয়েই চই মিনহিকে ব্ল্যাকমেল করছিল, যার ফলে সেদিন মিনহি ভালো করে পারফরমেন্সই করতে পারেনি আর শেষমেশ তাকে আত্মহত্যা করতে হয়। মিনহির এসব দেখে অকজু অনেক কষ্ট পায়। সে অনেক অস্থির হয়ে পড়ে। তার বন্ধুর সাথে যে এত বাজে কিছু হয়েছে তা সে মানতেই পারছিল না। এরপর রাতে চই তার বাড়িতে ছিল। অপরদিকে অকজু চইয়ের বাড়িতে একটি প্রজেক্টর সেট করে এসে নিজের বাড়িতে অপেক্ষা করছিল চইয়ের কথা শোনার জন্য। হঠাৎ চই কারোর সাথে ফোনে কথা বলা শুরু করে। চই বলছিল তারা কালকে নতুন একটি মেয়েকে পটাতে হ্যাভেন নামের একটি বারে যাবে। অকজু বারের নামটা লিখে রাখে। পরের দৃশ্যে অকজু ওই বারে যেয়ে চইয়ের জন্য অপেক্ষা করে। নিচে চইকে না দেখতে পেয়ে সে ওপরের ফ্লোরে চলে যায়। হঠাৎ পেছন থেকে কেউ অকজুর কাঁধে হাত রাখে। অকজু পেছনে ফিরে দেখে সেটা চই ছিল, কিন্তু চই অকজুকে অন্য কেউ ভেবে ডেকেছিল। এমন একটা ভাব করে সরি বলে চলে যেতে নিলে অকজু চইকে ডেকে ড্রিঙ্ক অফার করে। এরপর চইকে দেখি অকজুকে গাড়িতে করে নিয়ে যায়। রাস্তায় অকজু জিজ্ঞেস করে তারা কোথায় যাচ্ছে, চইয়ের বাড়িতে কিনা। তখন চই মিথ্যে বলে সে তার বাবা মার সাথে থাকে আর আজকেই প্রথম তাদের দেখা হয়েছে, তাই সে তাকে বাড়িতে নিয়ে যাবে না। একটি হোটেলের নাম বলে তারা সেখানেই যাবে। অকজু জানে চই সব মিথ্যা কথা বলছে আর তার উদ্দেশ্য কি, তাই অকজু আর কোনো কথা বাড়ায় না। এরপর তারা হোটেলে এসে যায়। হোটেলটা বেশ নির্জন একটি এলাকায় ছিল। হোটেলে চেক ইন করে তারা রুমে চলে যায়। এরপর চই অকজুকে ড্রিঙ্ক অফার করে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে যেয়ে একটি ব্যাগের মধ্যে থেকে মাস্ক বের করে সেটা চই পরে নিয়ে বেরিয়ে আসে। এসে দেখে অকজু বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছে। আসলে তখন ড্রিঙ্কের মধ্যে চই ঘুমের মেডিসিন মিশিয়েছিল। এরপর চই অকজুর উপর উঠে বসে রেকর্ডিং অন করে নিজের কাজ শুরু করে। কিন্তু অকজু সেই ড্রিঙ্ক না খেয়ে অচেতন হওয়ার ভান করেছিল, তাই সূচক বুঝে বালিশের নিচ থেকে একটি ছুরি বের করে চইকে আঘাত করে। কিন্তু দুর্ভাগ্যবশত চই ছুরিটা সময় মতো ধরে ফেলে। এরপর দুজনের মধ্যে ফাইট শুরু হয়। অকজু কোনোভাবেই চইকে ঘায়েল করতে পারছিল না। অনেকক্ষণ ফাইট করার পর অকজু চইয়ের গালের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়। এরপর গলায় ছুরি ধরবে ঠিক সেই সময় নিচে রিসেপশনে থাকা ছেলেটা চলে আসে আর শটগান দিয়ে শুট করে। অকজু কোনো রকম রুম থেকে বের হয়ে আসে। তখন সামনেই আরও একজন চেইনসো নিয়ে তার দিকে এগিয়ে আসে। কাছাকাছি চলে আসে ঠিক সেই সময় সামনের একটি দরজা জোরে সোরে খুলে যায় আর চেইনসো হাতের লোকটা নিজেই ঘায়েল হয়ে যায়। রুমের দরজাটা একটি মেয়ে খুলেছিল। মেয়েটি তখন অকজুকে নিয়ে চইয়ের গাড়িতে করে সেখান থেকে পালিয়ে আসে। অপরদিকে চইয়ের অপারেশন হয়। এরপর চই যেই গ্যাংয়ে কাজ করত তারা সবাই ওকে দেখতে আসে, সাথে তাদের বসও থাকে। তাদের আসল কাজ মূলত মেয়েদের পাচার করা, আর চইয়ের কাজ মেয়েদের ফাঁসিয়ে নিয়ে আসা। কিন্তু চই এসবের পাশাপাশি তার বসকে না জানিয়ে ওই মেয়েদের পর্ন ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছেড়ে অনেক টাকা কামায়। এটা জানার পর চইয়ের বস অনেক রেগে যায় আর চইকে বলে 3 দিনের মধ্যে অকজুকে তার সামনে নিয়ে আসতে। পরের দৃশ্যে দেখি অকজু আর হোটেলের সেই মেয়েটি একটি রেস্টুরেন্টে বসে কথা বলে। অকজু মেয়েটিকে জিজ্ঞেস করে সে কতদিন ধরে সেখানে আছে। মেয়েটি তাকে জানায় তাকে সহ আরও অনেক মেয়েকে চই ব্ল্যাকমেল করে আটকে রেখেছে। তারা কেউ যদি পালিয়ে যেতে চায় তাহলে চই তাদের ভিডিও ফাঁস করে দেবে। এরপর সব জেনে অকজু এবং মেয়েটি চইকে মারার প্ল্যান করে। এরপর চই একটি ফার্মেসিতে যায়। সেখানে থাকা লোকটিকে দরজা খুলতে বলে। ফার্মেসির ভেতরের একটি দরজা খোলার পর সেখানে আরেকটি লোককে দেখি। সেই লোকটিও চইদের দলের লোক। চই তখন লোকটিকে $100 মিলিয়ন অফার করে অকজুকে মারার জন্য, আর সময় দেয় মাত্র 2 দিন। লোকটি প্রথমে রাজি না হলেও এত টাকার কথা শুনে রাজি হয়ে যায়। এরপর অকজু ওই মেয়েটিকে নিয়ে তার এক্স কলিগ মুন ইয়ং এর কাছে যায়, যে কিনা তখন অনেককে গান চালানোর ট্রেনিং দিচ্ছিল। এরপর অকজু ও তার কলিগের কথা হয়। মুন ইয়ং অকজুকে সবকিছু ছেড়ে কাজে ফিরতে বলে। তখন অকজু বলে সে কাজে ফেরার জন্য এখানে আসেনি। এরপর মিনহির ব্যাপারে সবকিছু মুন ইয়ংকেও খুলে বলে দেয় আর রিভেঞ্জ নেওয়ার জন্য কিছু গান চায়। এরপর মুন ইয়ং এর দেওয়া একটি জায়গায় চইয়ের গাড়ি নিয়েই চলে আসে অকজু এবং হোটেলের মেয়েটি। কিছুক্ষণ অপেক্ষার পর সেখানে পুরনো একটি গাড়ি আসে। গাড়ি থেকে একটি বৃদ্ধ কাপল বেরিয়ে আসে। অকজু কিছুটা অপ্রস্তুত হয়।
এরপর বৃদ্ধ লোকটি অকজুকে বলে তারাই কি গান কিনতে চায়। অকজু সম্মতি জানায়। এরপর টাকা নিয়ে বৃদ্ধকে দেয়। বৃদ্ধ তখন তার পুরনো গাড়িটা সাইড থেকে খুলে দেয়। সেখানে একটি ড্রয়ারে অনেকগুলো গান ছিল, কিন্তু সবগুলোই পুরনো ও অকেজো। অকজু মনের মতো কোনো কিছুই খুঁজে পাচ্ছিল না। এরপর বৃদ্ধা মহিলা অকজুকে জিজ্ঞেস করে সে কিসের জন্য গান নেবে। অকজুর কথা শোনার পর বৃদ্ধা গাড়ির পেছন থেকে একটি অনেক পুরনো ও হেভি ফ্লেম থ্রোয়ার বের করে অকজুকে দেখায়। এরপর রাতে অকজু যেই গানগুলো নিয়েছে সেগুলো সচল করার জন্য পরিষ্কার করছিল আর হোটেলের মেয়েটির সাথে কথা বলছিল। মেয়েটি অকজুকে বলে তাকেও গান চালানো শেখাতে, কিন্তু অকজু মেয়েটিকে ধমক দিয়ে ঘুমাতে বলে। তারপর অকজু শপে যায় কিছু কিনতে। সেখানে চেয়ে তার মিনহির কথা মনে পড়ে যায়। মিনহি তাকে মিন্ট ফ্লেভারের কেক না নেওয়ায় আফসোস করেছিল। এরপর অকজু খাবার নিয়ে বাসায় ফিরে মেয়েটিকে ডাকছিল, কিন্তু মেয়েটির কোনো সাড়া শব্দ না পেয়ে সারা বাড়ি খুঁজছিল। হঠাৎ কেউ অকজুর ওপর হামলা করে এবং তাদের মধ্যে ফাইট হয়। এরপর চোয়ের বস তাকে জিজ্ঞেস করে অকজুর ব্যাপারে। চোই বলে অকজুকে সে মেরে অকজুর বাড়ির পেছনের মাউন্টেনের ওপর ফেলে দিয়ে এসেছে। তখন চোয়ের বস বলে মেয়েটিকে সে তার সামনে চেয়েছিল। এরপর চোয়ের ওপর যত দায়িত্ব ছিল সব অন্যের ওপর হ্যান্ড ওভার করতে বলে। এটা শুনে চোই অনেকটা রেগে যায়। এরপর পাশেই চোয়ের বস হোটেলের মেয়েটিকে বাধা অবস্থায় দেখে চোইকে জিজ্ঞেস করে ওর ব্যাপারে। চোই তখন ওর ব্যাপারটা নিজের উপর ছাড়তে বলে। এরপর বস চলে গেলে চোই মেয়েটিকে জিজ্ঞেস করে অকজু কোথায় পালাতে পারে। তার মানে এখানে বোঝা যায় তারা অকজুকে মারতে পারেনি, বসকে মিথ্যা বলেছে। মেয়েটি কিছু না বললে মেয়েটিকে চোই মারতে থাকে। পরের দৃশ্যে অকজুকে চোই যেই হোটেলে নিয়ে গিয়েছিল সেখানে রিসেপশনের ছেলেটি ও চেইনশো হাতের ছেলেটি বসেছিল। এমন সময় কেউ এসে কলিং বেল চাপে। রিসেপশনের ছেলেটি দরজা খুলতে চায়। তখন চেইনশো হাতের ছেলেটি সিসি ক্যামেরায় দেখে রিসেপশনের ছেলেটি মাটিতে পড়ে আছে। এটা দেখে ওর সন্দেহ হয়, তাই কাটা এক পা নিয়েই সে সামনের দিকে আগায়। দরজার কাছে আসতেই অকজু তার মাথায় গান ধরে চই কোথায় আছে সেটা জিজ্ঞেস করে। ছেলেটি চইদের ড্রাগসের ফ্যাক্টরির লোকেশন দেওয়ার পর অকজু মাথায় শুট করে ছেলেটিকে মেরে চলে আসে। এরপর অকজু যায় সেই ড্রাগসের ফ্যাক্টরিতে। ভেতরে ঢুকতেই নিচে হোটেলের ওই মেয়েটির শার্ট পরে থাকতে দেখে। তারপর লিফটে ওঠে। লিফটে ওদের 3 জন লোক ছিল। লিফট উপরে উঠতে উঠতে তাদেরও মেরে ফেলে অকজু। এরপর যেখানে উইড চাষ হয় সেই রুমে যায়। তার হাতে একটি গান ছিল, তাই রুমের সকল ওয়ার্কার ভয় পেয়েছিল। অকজু সবার উদ্দেশ্যে মেয়েটি কোথায় তা জিজ্ঞেস করে, কিন্তু কেউই কোনো কথা বলছিল না। হঠাৎ সেখানে চৈদের বস চলে আসে আর বলে তুমিই তাহলে সেই মেয়ে। তাদের বস খুব চালাকির সাথে অকজুকে মানাতে চাচ্ছিল, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে অকজু বসকে শুট করে আর হেডশট লেগে লোকটি সাথে সাথে মারা যায়। এরপর আরও একবার অকজু মেয়েটির কথা জিজ্ঞেস করে। তখনও কেউ কিছু না বললে অকজু আরেকবার শুট করে, কিন্তু গানে গুলি শেষ হয়ে যাওয়ায় কারোর গায়ে তা লাগে না। গুলি শেষ হওয়া দেখে সেখানে থাকা সবাই একসাথে অকজুর ওপর হামলা করে। অনেক ফাইটের পর অকজু সেখানে সবাইকে পরাজিত করে। এরপর ফ্যাক্টরিতে একটি গাড়ি নিয়ে আসে ফার্মেসিতে থাকা ওই লোকটা। অকজু তখন গাড়ির পিছে মেয়েটিকে দেখতে পায় অচেতন অবস্থায়। হয়তো মেয়েটিকেও ওরা মেরে ফেলেছে। এটা ভেবে লোকটির দিকে গান তাক করে তখন পিছন থেকে চই শটগান দিয়ে অকজুর বাহুতে শুট করে। আর গাড়ির লোকটা যেন হাত ছেড়ে বাঁচে আর গাড়ি থেকে নেমে অকজুর কাছে যেতে থাকে। তখন পিছন থেকে চই কিছু একটা ভেবে ওই লোকটিকে মাথায় শুট করে মেরে ফেলে। এরপর গাড়ির সাইডে লুকিয়ে থাকা অকজুর কাছে যে শুট করতে যায়, অমনি গাড়ির পেছন থেকে মেয়েটি চইকে শুট করে, কিন্তু গুলি চইয়ের গায়ে লাগে না। তখন চই অকজুকে রেখে মেয়েটিকে শুট করতে যাবে, তখন অকজু ছোট্ট একটি গান দিয়ে চইকে শুট করে দেয় আর সেটা চইয়ের গায়ে লেগে যায়, কিন্তু চই তখনও বেঁচে ছিল। এরপর অকজু ওই মেয়েটি মিলে চইকে বিচের পাশে আনে আর গাড়ির পেছন থেকে ফ্লেম থ্রোয়ার বের করে। এটা দেখে চই অনেক ভয় পেয়ে যায় আর মাপ চাইতে থাকে, কিন্তু অকজু শেষমেশ প্রতিশোধ নিয়েই ছাড়ে, আগুনে ঝলসে দেয় চইকে। এরপর অকজু চইয়ের বাড়িতে যায় এবং সেখানে থাকা সকল পেনড্রাইভ নিয়ে নেয়। সেখানে একটি ডায়েরি পায়। ডায়েরিতে অনেকগুলো লোকেশন ও সময় লেখা ছিল। সেগুলো মূলত চইয়ের সকল নেটওয়ার্কের ছিল। অকজু সেই লোকেশন নিয়ে সেই সকল জায়গায় যেয়ে এসবের মোকাবেলা করতে বেরিয়ে পড়ে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। এমনই আরও অসাধারণ মুভির এক্সপ্লেনেশন শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।